আজকে আমরা পড়ব সংস্কৃত ব্যাকরণের অনুবাদ শিক্ষা বিষয়ে। এটি ক্লাস 7 ও 8 উভয়ের পক্ষেই প্রয়োজনীয়। বাংলা থেকে কিভাবে সংস্কৃতে অনুবাদ করতে হয় সে বিষয়ে আজকে আমরা শিখব। যেমন প্রথমে আমি কিছু বাংলা শব্দ লিখেছি, যেমন গাছ, ফুল, ছেলে, মেয়ে, নদী, বাড়ি ইত্যাদি। এবার প্রথমেই বাংলা শব্দটাকে সংস্কৃতে কি বলে সেটা আমরা দেখে নেব। যেমন গাছকে বলে বৃক্ষ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা শুদ্ধ বাংলায় যেটা বলি সেটাই কিন্তু সংস্কৃত রূপ হয়ে যায়। যেহেতু বাংলা ভাষাটা বেশিরভাগই সংস্কৃত ভাষা থেকে এসেছে, বাংলা ভাষার শব্দগুলো এর জন্য বেশিরভাগই সংস্কৃত থেকে যেহেতু এসেছে, সংস্কৃত ভাষা থেকে, তাই দেখা যায় যে শুদ্ধ বাংলাটাই বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত হয়ে যায়। যেমন গাছ, বৃক্ষ। বৃক্ষ শব্দটা আমরা বাংলাতেও পাই, কিন্তু সচরাচর আমরা মুখে বলি না। ফুল, পুষ্প বা কুসুম। ছেলে, এটাকে বাংলায় আমরা যেমন ছেলে বলি, তাকে সংস্কৃতে বালক বলবো। মেয়ে হবে বালিকা। নদী, সেটা নদীই থাকবে, সংস্কৃতেও নদীই বলে। বাড়ি, সেটা গৃহ, আলয়, যা হোক। এরপর এই সংস্কৃত কি বলে সেটা লেখার পর এবার সেটা আমরা বের করব যে এই শব্দটা কি কারান্ত, অর্থাৎ শেষে কি কার আছে, কি কার দিয়ে কথাটা শেষ হয়েছে শব্দটা। যেমন বৃক্ষ কথাটা শেষে আছে অ, কথাটা অ্যাকচুয়ালি কি বৃক্ষা। আমরা উচ্চারণটা বাংলায় ভুল করি, বানান অনুযায়ী কিন্তু উচ্চারণ করি না। তাই জন্য লিখলে তো পারবেই, কিন্তু মুখে বললেও দেখবে শেষে উচ্চারণটা চলে আসছে, কি আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। যেমন কথাটা বৃক্ষা, তাহলে শেষে অ মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যদি আমরা লিখিও, বর্ণ বিশ্লেষণ আমরা আগেই শিখেছি অনেক ছোটোতেই, সেখানেও দেখা যাবে শেষে কি আছে, বয়ের ই, ব যুক্ত রি, ক যুক্ত পেরকাটা মূর্ধন্য স যুক্ত অ, তাহলে শেষে আছে অ। তাহলে বৃক্ষ কথাটা অকারান্ত। সেরকমই কুসুম, শেষে ম, তাহলে ম বলতে গেলে অ শেষে আসছে, ম অ শেষে ম যুক্ত অ করে ম হয়, তাহলে অ আছে, অকারান্ত। সেরকমই বালিকা, আ শেষে আ আসছে, আকারান্ত। নদী, দীর্ঘই আছে শেষে, নদী বানান, সেজন্য এটা দীর্ঘই কারান্ত। দ যুক্ত দীর্ঘই করে নদী হয়, তাহলে শেষে দীর্ঘই আছে, সেজন্য দীর্ঘই কারান্ত। মধু, ধয় হস্যু, শেষে বানানটা ধয় হস্যও, তাহলে হস্যও শেষে আছে, সেজন্য হস্যও কারান্ত। অন্ত মানে শেষ, এটা হস্যও দিয়ে শেষ হয়েছে, সেজন্য হস্যও কারান্ত। সেরকমই যেটা যে শব্দটা যা দিয়ে শেষ হচ্ছে সেটাই হচ্ছে তার কারান্ত। সেটা ঠিকঠাক উচ্চারণ করলে বা লিখলে বুঝে যাবে যে সেটা কি কারান্ত হবে। এইবার শব্দটার, সেই সংস্কৃত শব্দটার যেটা সংস্কৃত রূপ আমরা লিখেছি সেটার লিঙ্গ ও বচন দেখব। লিঙ্গ আমরা জানি 3টে লিঙ্গ হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ যেটা ছেলে বোঝায়, স্ত্রীলিঙ্গ যেটা মেয়ে বোঝায়, আর ক্লীবলিঙ্গ যেটা ছেলে মেয়ে এরকম কিছু হয় না, সেটা ক্লীবলিঙ্গ। যেমন কুসুম ক্লীবলিঙ্গ, ফুল। বৃক্ষ পুংলিঙ্গ। বৃক্ষটাকে পুংলিঙ্গ ধরেছি কারণ সংস্কৃত ভাষাটা বাংলা ভাষার মতো এখনও অবধি অত প্রচলিত ভাষা নেই, এটা আমরা বইপত্রে বেশি পড়ি, তো সেখানে পুংলিঙ্গে এটা ব্যবহৃত হয়েছে, সেজন্য পুংলিঙ্গ ধরছি। বালিকা স্ত্রীলিঙ্গ, নদী স্ত্রীলিঙ্গ, বধূ স্ত্রীলিঙ্গ। এই স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে একটা বলে দিই, আকারান্ত, দীর্ঘইকারান্ত আর দীর্ঘকারান্ত শব্দ, অর্থাৎ আ দিয়ে শেষ হয়েছে, দীর্ঘই দিয়ে শেষ হয়েছে, দীর্ঘও দিয়ে শেষ হয়েছে, এই শব্দগুলো সাধারণত স্ত্রীলিঙ্গই হয়। এছাড়া তোমরা দেখে বুঝতে পারবে যে সেটা কি লিঙ্গ। বালিকা যেমন আমরা জানি বালিকা মানে মেয়েই বোঝায়, তাহলে স্ত্রীলিঙ্গই হবে। নদী আর নদ, নদ মানে সেটা পুংলিঙ্গ ধরছি, অকারান্ত সেটা পুংলিঙ্গ, আর নদী দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ ধরছি। নদী আর নদ আমরা বলি না অজয় নদ, গঙ্গা নদী, দেখো নামটাতেই বোঝা যাচ্ছে অজয় ছেলেদের নাম হয় সেটা নদ, আবার গঙ্গা নদী, গঙ্গা মেয়েদের নাম হয় নদী। তাহলে এইভাবে কিন্তু নদ আর নদীর তফাৎটা কিন্তু এইটুকুই, জিনিসটা দুটোই নদী, কিন্তু ওই লিঙ্গভেদের জন্য নদ আর নদী বলা হয়। সেরকমই এই আকারান্ত, দীর্ঘইকারান্ত, দীর্ঘকারান্ত শব্দ
স্ত্রীলিঙ্গ হয়। এটা মনে রাখলে তোমাদের সুবিধা। আর আছে বচন। সংস্কৃতে 3টে বচন হয়, একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন মানে একটা বোঝাবে, দ্বিবচন মানে দুটো বোঝাবে, আর বহুবচন মানে দুয়ের বেশি বোঝালেই বহুবচন। তো কুসুম, বৃক্ষ, বালিকা, এইখানে যা শব্দগুলো দিয়েছে সেখানে কোথাও কিছু বলা নেই যে কটা, তাহলে আমরা ধরে নেব যে সবগুলোই একবচন। কিন্তু যদি বলা থাকতো 2টি কুসুম, তাহলে দ্বিবচন হতো। 3টে বৃক্ষ, তাহলে বহুবচন হতো। তাহলে প্রথমে সংস্কৃতে একটা শব্দকে, বাংলা শব্দকে সংস্কৃতে কি বলে সেটা দেখলাম, যেমন গাছ, বৃক্ষ, ফুল, কুসুম। এবার তার কারান্ত দেখলাম, শব্দটা কি দিয়ে শেষ হয়েছে। যেমন কুসুম, ম আছে, ম মানে শেষে অ আছে। এবার তা বার করলাম তার লিঙ্গ আর বচন সেই শব্দটা। যেমন কুসুম হচ্ছে ক্লীবলিঙ্গ, এক বচন। এরপর দেখব বিভক্তি। আমরা যখন সংস্কৃতের শব্দরূপ পড়ি, এই শব্দরূপ কিন্তু আমাদের এই কাজেই লাগবে, এই অনুবাদ করার জন্যই শব্দরূপ লাগবে। শব্দের অনুবাদ করার জন্য শব্দরূপ আমাদের দরকার। এই শব্দরূপের ছকে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে আছে বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে সপ্তমী সম্বোধন। আর উপরে আছে বিভক্তির পাশে আছে একবচন, দ্বিবচন, বহুবচন পাশাপাশি। তাহলে একটা শব্দরূপের মধ্যে আমরা দেখো প্রথমেই পেয়েছি এটা স্বরান্ত ক্লীবলিঙ্গ শব্দ, মানে কি কারান্ত কি লিঙ্গ। তাহলে প্রথমে দেখলাম কারান্ত লিঙ্গ, যেটা আমি শিখিয়ে দিলাম এখনই। তারপর দেখছি বিভক্তি আর বচন। তাহলে একটা শব্দরূপের মধ্যে আমরা কি কি পাচ্ছি? কারান্ত, লিঙ্গ, বিভক্তি, বচন, যেটা আমি বললাম। এবার বিভক্তিটা দেখব। বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গে যেটা বাড়তি কথা যোগ থাকে সেটাই হচ্ছে বিভক্তি। বিভক্তি সম্পর্কে আগেও তোমরা পড়েছো। যেমন বালক কে, এখানে মূল কথাটা হচ্ছে বালক, তার সাথে কে যোগ হয়েছে, তাহলে কেটা হচ্ছে বাড়তি অংশ, এটাই হচ্ছে বিভক্তি। সেরকম বৃক্ষে, বৃক্ষ তার সঙ্গে এ যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে বিভক্তি। বৃক্ষ থেকে, থেকে যোগ হয়েছে, তাহলে থেকে হচ্ছে বিভক্তি। বৃক্ষের, এর যোগ হয়েছে বৃক্ষ কথাটার সঙ্গে এর করে হয়েছে বৃক্ষের, তাহলে এর হচ্ছে বিভক্তি। এরকম যে বাড়তি কথাগুলো যোগ থাকে সেগুলোই বিভক্তি। এই বিভক্তিটাই কিন্তু এখানে এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এই বিভক্তি আর এই বিভক্তি কিন্তু সে একই জিনিস। এবারে এই বাংলা, আমি এখানে বাংলা লিখেছি এই কে, এ, কিন্তু এখানে সংস্কৃতে প্রথমা, দ্বিতীয়া আছে। এটা কি করে বুঝবো যে কোথায় কোনটা হবে? তার জন্য একটা ছক মুখস্থ করতে হবে। যেমন প্রথমা শূন্য বা অবিভক্তি, মানে কিছুই যেখানে হয় না সেটা ধরে নেবো অবিভক্তি বা শূন্য বিভক্তি। দ্বিতীয়া কে রে, যে আমরা এখানে কে বিভক্তি পেয়েছি বালককে, এরকমই দ্বিতীয়াতে হবে কে রে। তৃতীয়ায় দ্বারা, দিয়া, কর্তৃক, মানে দিয়ে, কলম দিয়ে, সেই দিয়ে। চতুর্থী কে রে। পঞ্চমী হইতে থেকে, হইতে মানেও থেকে, একই অর্থ। ষষ্ঠী র এর দিগের দের, যেমন এর আমরা দেখেছিলাম বৃক্ষের এর বিভক্তি আছে, এই যে এখানে মিলে গেল। ষষ্ঠী এর মানে হলে ষষ্ঠী হবে, এখানে যে ষষ্ঠীর লাইনটা দেওয়া আছে তার মধ্যে হবে। সপ্তমী অ এ তে এতে। তাহলে এই ছকটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলেই কিন্তু ঝটাঝট আমরা বুঝতে পারবো শব্দটা দেখেই তার মধ্যে কোন বিভক্তি আছে, এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে সেটা কোন বিভক্তি আছে। তাহলেই আমরা এই ছকটা মুখস্থ করলেই আমরা বুঝে যাব যে এই একটা শব্দরূপের কোনটা হবে, কোন লাইনটা ধরে হবে। এবার তারপর যখনই বচন পেয়ে যাব তাহলে কোন শব্দটা হবে বুঝতে পারবো। যদি বলি এই যে বৃক্ষের শব্দটা যদি হয়, সেটাকে যদি অনুবাদ করতে হয়, বৃক্ষের মানে এর বিভক্তি, এর মানে আছে ষষ্ঠীতে আছে এর, তাহলে ষষ্ঠী মানে এই লাইনটা, শব্দরূপ আমরা পাশাপাশি পড়ি, তার মানে এই লাইনটা হবে। এবার বৃক্ষের মানে একটা বৃক্ষ ধরে নেব, যেহেতু কটা বৃক্ষ কিছু বলা নেই, তার মানে একটা বৃক্ষ মানে এক বচন, তাহলে হবে ষষ্ঠীর এক বচন ফলস্ব। আমি লিখেও দিয়েছি।